বুক ফাটা আর্তনাদ ভেতর থেকে বের হতে চাইলেও যেন কিছু একটা দিয়ে ধরে রেখেছে, খামচে রেখেছে। কলিজাখানা গলার ভিতর দলা পাখি আসছে। তারার কতক্ষণ ধরে সে এভাবে বসে আছে ওই এক জায়গায়, একই সোফায়, নিজেও জানে না। হঠাৎ কানে একটা মধুর বাঁশির সুর ভেসে এলো। বাইরে থেকে কেউ একটা যেন খুব ভালোবাসা, খুব যত্ন নিয়ে বাঁশিতে নিজের সুর বুনছে। কি সুন্দর সেই সুরের কলরব। তারা বাঁশির শব্দে ধীরে ধীরে ঘুমিয়ে যায় সোফার উপরেই। সোফায় হেলান দিয়ে এলোমেলো অবস্থায় তারা সেখানে ঘুমিয়ে পড়ে থাকে। তখনই দরজা নব ঘোরানোর আওয়াজ করে কেউ একজন ভেতরে ঢুকে। ধীরে পা ফেলে ভেতরে ঢুকে কালো হুডি আর মাস্ক পরা লোকটা তারাকে কোলে তুলে তারার ঘরে নিয়ে শুইয়ে দেয়। নিজের গ্লাভস পরা হাত দিয়ে মাস্কটা কিছুটা সরিয়ে তারার কপালে, গালে, ঠোঁটে, চোখে আলতো করে চুমু খায়। কালো চশমার কারণে নজরে পড়ে না সেই নেশালো দৃষ্টি ভরা চোখ জোড়া। তবুও নেশালো গলায় সেই পুরুষটি গিয়ে উঠছে। গানের লাইনগুলোর সাথে যেন লোকটি নিজের হৃদয়ের সব অব্যক্ত অনুভূতিগুলোকে প্রকাশ করলো। এরপর মাস্কটা আবারও ঠিক মতো পরে নিয়ে ঘরের দরজাটা চাপিয়ে দিয়ে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। কাটায় কাটায় 6 মাস পেরিয়ে গেছে। এখন সময় রাত 12টা। ক্যালেন্ডারের সামনে দাঁড়িয়ে তারা খচখচ করে আরেকটা তারিখ কেটে দিল। মনে মনে রাফানের উদ্দেশ্য করেই বলল, চিন্তা করিস না, আশা করি এই জন্মদিন তোর জীবনের সেরা জন্মদিন হবে। এই নয়ন, তোর বইটা কে যেন ব্যান করে দিয়েছে, কি করে হলো? তোর লেখা রক্তিম প্রেমের যতগুলো কপি ছিল সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এত দেরি করলি কেন? তোদের জন্য আমি আজ বাড়ি ফিরতে পারলাম না, দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দুলা ভাই। কে পাঠালো? জানি না তো, না জেনে খোলা কি ঠিক হবে? বোম? তাড়াতাড়ি যা, দুলাভাই তোর জন্য উড়ন্ত ট্যাক্সি পাঠিয়েছে। 6 মাস পেরিয়ে গেল মিস্টার ক্রিমিনাল। আমার শাস্তি শেষ হবে কবে? কবে আবার দেখতে পাবো আপনাকে? এই দহন যে আর ভালো লাগে না, সাজাটা একটু কমিয়ে দিন না আমার। তারা উদাস মনে একটা দীর্ঘশ্বাস ফেললো। পেছনে ঘুরতে নিলে দেখলো ধ্রুব আসছে, হাতে একটা কেক নিয়ে, জন্মদিনের গান গাইতে গাইতে। যদিও আগে এই কাজটা ওর মা বাবাই করতো, কিন্তু এই 6 মাসে কেউ ভালো করে তারার সাথে কথাও বলে না। ধ্রুব জন্মদিনের কেকটা হাতে দিয়ে তারার হাত ধরে কেক খাটে বসালো। 2 ভাই বোন মিলে একসাথে কেক কাটলো। একজন আরেকজনকে খাইয়ে দিল। ধ্রুব তারার গালে হাত দিয়ে বলল, চিন্তা করিস না, আশা করি এই জন্মদিন তোর জীবনের সেরা জন্মদিন হবে। তারা মুখে কিছুই বলল না, শুধু চোখের পলক ফেলে সায় জানায়। দুজন যমজ হলেও ধ্রুবর পড়াশোনা অন্য জায়গায়। সরকারিতে চান্স পায়নি ধ্রুব, তাই দুজনের পড়াশোনার রাস্তা আলাদা। খুব বেশি দেখাও হয় না এই খাতিরে, কিন্তু দুজনের ভালো লাগা, খারাপ লাগা সব বুঝতে পারে। যে কোনো বিপদে আপদে একজন আরেকজনের পাশে থাকে। ধ্রুব তারার সাথে বসে কিছুক্ষণ কথা বলে চলে যায়। এরপর তারার ঘরের জানালার সামনে গিয়ে সেখানেই মাথা ঠেকিয়ে আক্ষেপ করে সেই বাঁশির সুরের প্রতিদিন রাতে এই সময় কেন যেন বাঁশির সুর বেজে ওঠে। তারা শুনতে ভালো লাগে। সকাল হলে ঘুম ভাঙলে হালকা লাগে খুব, যেন আগের দিন সব কষ্ট ধুয়ে মুছে গেছে। আজও তারার দাঁড়ানোর মাত্রই বাঁশির সুর ভেসে আসে কানে। তারা মুচকি হেসে বিছানায় বেডশিট টেনে শুয়ে পড়ে। কিন্তু আজকে কি হচ্ছে বুঝতে পারছে না তারা। আজ কেন যেন ঘুম আসছে না। বাঁশিটাও যেন বেজেই যাচ্ছে, থামছে না। আজকে বাঁশির সুর আলাদা একটা সুর, সেই কি গভীর আর অনুভূতি। প্রায় মধ্যরাত অবধি আজ বাঁশির সুর বহাল রইল। রাত 3টের পরে ঘুমিয়ে পড়ল তারা। বাঁশির সুর শুনতে ঘুমাতে ঘুমাতে তার এমন হয়েছে যে এখন আর বাঁশি না বাজলে ঘুম আসে না। তারার মনে আছে এরকম 2 দিন হয়েছিল যে বাঁশির সুর বাজেনি। তারা খুব বিচলিত হয়েছিল যে বাঁশিওয়ালা মানুষটার আবার শরীর খারাপ হলো না তো। কিন্তু 2 দিন পরে সেই বাঁশির আওয়াজ আবারও ভেসে এলো। তারা খুব খুশি হয়েছিল সেদিন। সেদিনের বাঁশির আওয়াজ কিছুটা দুর্বল শোনালেও তারার মনটা নিশ্চিত হলো যে সে এখন সুস্থ আছে। হয়তো
এখন তারার রাত এভাবেই কাটে, অজানা এক ব্যক্তির বাঁশি সুর শোনার অপেক্ষায়। আর রাফানের কাছে যাওয়ার এই দহন নিয়েই দিন কাটে তার। ভার্সিটির ক্লাস শেষে আজকে তারাকে চোখ বেঁধে ওর বান্ধবী বন্ধুরা জন্মদিনের পালনের জন্য একটা ছোট্টখাটো রেস্টুরেন্টে এনেছে। সুন্দর করে পুরো রেস্টুরেন্ট বুকিং করে সাজানো হয়েছে বেলুন দিয়ে। আলপনা, মাহা, বানি তিনজনই জোর করে নিয়ে এসেছে তারাকে। বেচার ড্রেসটা অবধি পাল্টাতে দেয়নি। সাধারণ আকাশি রঙের একটা চুড়িদার পরা অবস্থাতে ধরে নিয়ে এসেছে তাকে। তারপরেও তারার রূপ কম কোথায়? তারা যে পোশাকে থাকুক না কেন, সকলের চোখ তার সৌন্দর্যের দিকে পড়বেই। তারাকে এনে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে চোখটা খুলে দেয়। তারা চোখ পিটপিট করে খুলে আশেপাশে তাকায়। খুব সুন্দর, সাধারণের ভেতর অসাধারণ করে সাজানো হয়েছে। তারা সব কিছু দেখে অমায়িক হেসে বলে, তোমাদের সবাইকে ধন্যবাদ, সবকিছু খুব সুন্দর হয়েছে। তখন একটা ছেলে একবারে এসে তারা ডান হাত ধরে তারাকে কেকের কাছে এনে বলে, চলো কেক কাটা যাক। তারা ছেলেটার হাত থেকে হাত সরাতে চাইলেও ছেলেটা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে খুবই উল্লাসের সহিত তারার হাত ধরে কেক কাটে। তখনই রেস্টুরেন্টের সব লাইটগুলো অফ হয়ে যায়। শুধু রেস্টুরেন্ট বললে ভুল হবে, পুরো শহরটার আলোই হঠাৎ করে বন্ধ হয়ে যায়। একদম ঘুটঘুটে অন্ধকারে কেউ নিজের হাত অবধি দেখতে পায় না। হঠাৎই ওই ছেলেটা আগ করে উঠে, চেঁচানোর আওয়াজে সবার বুক কেঁপে উঠে। লাইট জ্বালানোর পর সবাই দেখতে পায় ছেলেটার বাম হাত একদম ঝলসে গেছে, হয়তো কোনো অ্যাসিড দেওয়া হয়েছে হাতে। আর সবচেয়ে বড় অবাক করা কাণ্ড, তারা নেই সেখানে। আলপনা, মাহা, বানি তিনজনই একজন আরেকজনের চোখে দিকে তাকায়। ভয়ে ভয়ে চোখ গিলে তিনজনই। তবে এখন কেউ তারাকে নিয়ে চিন্তা না করে সেই ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে যায়। এদিকে তারাকে একজন কালো হুডি পরা লোক এসে নিজের কাঁধে করে একটা কালো কুচকুচে গাড়িতে করে নিয়ে যায়। সেই কালো বাড়িটা সামনে এসে গাড়ি থামিয়ে অজ্ঞান হয়ে থাকা তারাকে আবারও কাঁধে নিয়ে চলে যায় সেই কাঙ্ক্ষিত ঘরে। ঘরে গিয়ে তারাকে বিছানার উপর ধপ করে ফেলে নিজের ক্যাপ, মাস্ক, চশমা আর হাতের গ্লাভস খুলে চেহারা উন্মুক্ত করে রাফান। রাগের রাফানের সম্পূর্ণ চেহারা লাল বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ভয়ঙ্কর ভাবে লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে আছে। চোয়াল শক্ত করে রাফান তারার কাছে যায়। তারার ওড়না দিয়ে ঢেকে থাকা চেহারাটা থেকে ওড়নাটা সরিয়ে একদম তারার মুখের কাছাকাছি নিজের মাথা নামা, এতটাই কাছাকাছি যে তারা নিঃশ্বাস উষ্ণতা রাফান অনুভব করতে পারে। আবার রাফানের গরম শ্বাসও তারার চেহারার উপর আশ্রয় পড়ে। রাফান তারাকে রাগে গলা টিপে ধরতে গিয়েও থেমে যায়। নিজের ডান হাতের আঙ্গুলের দ্বারা তারার চেহারার ছোটে আলতোভাবে স্পর্শ করতে থাকে। মুহূর্তের মধ্যে রাফানের চোখে হিংস্র ভাবটা চলে গিয়ে নেশালো দৃষ্টি পড়ে তারার ওর। তারার ডান হাতের কবজি ধরে কিছুটা তুলে তারার দিকে আহত চোখে তাকে হাসকি স্বরে বলে, আমি যে জিনিস আমার হওয়ার পরেও ছুঁতে পারলাম না, সেই জিনিস অন্য কাউকে ছুঁতে দিলে ফ্লাওয়ার আমার ভয় করলো না? এখন ভালোবাসার কথা মনে পড়লো না? জ্বালিয়ে দিয়েছি ওর হাত, আমি জ্বালিয়ে দিয়েছি ফ্লাওয়ার। তোমারটা জ্বালানোর সাধ্য আমার নেই। আর কতজনকে মারতে হবে তোমার জন্য? অলরেডি 105 জনকে মেরে দিয়েছি। তোমার যে স্যার তোমার দিকে কোন নজর দিয়েছিল তাকেও মেরে দিয়েছি ফ্লাওয়ার। আজকেরটাও বাঁচবে না। হাসপাতালে আমার লোক গেছে, সুন্দর করে ওর অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হবে। ডাক্তার নিজ হাতে করবে ফ্লাওয়ার। হ্যাঁ, বুঝতে পেরেছ? ওকে মারলে 106 জন হবে। কেন ওরে এত সুন্দর? তোমার ঝলসে যাওয়া রূপে ঝলসে গিয়ে আমায় আজ পুরো দুনিয়াকে জ্বালিয়ে দিতে হচ্ছে। আর একটু কম সুন্দর হলে কি ক্ষতি হতো? শুধু আমি দেখতাম, আর কেউ তাকাতো না। যদি আমি আজ তোমার এই আগুন রূপকে অ্যাসিড দিয়ে ঝলসে দেই, কেমন হবে? কেউ আর তাকাবে না তোমার দিকে। শুধু আমি দেখবো তোমাকে, শুধু আমি ভালোবাসবো। কতগুলো বলে রাফান বিছানা থেকে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে রাখা ছোট অ্যাসিডের বোতল নেয়। ধীরে পায় তারার দিকে এগোয়। রাফানের চোখে মুখে কেমন পৈশাচিক আনন্দ ফুটে ওঠে। অ্যাসিডটা নিয়ে আবারও নিচে এক পা ঝুলিয়ে তারার কাছে বসে অ্যাসিডটা নিয়ে এগিয়ে যায়। আস্তে আস্তে অ্যাসিডের বোতলটা খুলে তারার চেহারার দিকে এগোতে এগোতে বাঁকা হেসে আবার পিছিয়ে যায়। নিজেই হেসে নিজেই ফিরফির করে বলে, না থাক, তোমার যন্ত্রণা হবে আর সেটা আমি সইতে পারবো না ফ্লাওয়ার। দরকার পড়লে 100 কেন,
কোটি কোটি মানুষ মারবো, তারপরও তোমায় আঘাত করবো না। এই বলে রাফান অ্যাসিডটা অন্য এক জায়গায় লুকিয়ে রাখে যেন সেটা কারো হাতে না পড়ে। এরপর ঘরে ফ্রিজ থেকে কতগুলো বরফের টুকরো বের করে সেই বরফগুলো নিয়ে তারা ডান হাতে লাগিয়ে দেয়, ঠিক ওই আঙ্গুলটার মাঝে যেখানে ওই ছেলেটা স্পর্শ করেছিল। ঠান্ডা বরফের স্পর্শে এসে তারার শরীর কাঁপে। বরফ দিয়ে তারার হাত সম্পূর্ণ ধুয়ে দিয়ে সেখানে হ্যাক্সেসল দিয়ে আবারও মুছে দেয়। তারার হলুদ ফর্সা হাত নীল হয়ে যায় রাফানের জন্য। তারার হাত ধোয়া শেষ হলে রাফান তারার হাতে চুমু খায়, চোখ বন্ধ করে প্রত্যেকটা চুমু নিজের অন্তরের গভীর থেকে দেয়। তখন তারারও জ্ঞান ফিরে। তারা চোখে খুলে নিজেকে এভাবে রাফানের কাছে দেখে হতভম্ব হয়ে যায়। কিছু সময় লাগে তারা সব কিছু বুঝে উঠতে। এরপর যখন তারা একে একে করে সব হিসেব মিলায় তখন ঝাপটে পড়ে রাফানের বুকে। রাফানের গলায় মাথা গুজে জোরে জোরে কাঁদতে থাকে তারা। রাফানও তারার কান্না শুনে বিচলিত হয়ে যায়। তারার পিছে হাত বুলিয়ে শান্ত করতে চায় তারাকে, কিন্তু তখনই মনে পড়ে তারা তো তার জিনিস, তার হক অন্য কাউকে ছুঁতে দিয়েছে। সাথে সাথে রাফান তারার চুল ধরে ওকে নিজের বুকের কাছ থেকে সরিয়ে ফেলে। এতে শুধু তারা শূন্যতা অনুভব করে না, রাফানও তার সাথে একটা অন্যরকম শূন্যতা অনুভব করে। তারপরে চোখ শক্ত করে তারার গলা চেপে হিসিসি বলে, তোকে ওই ছেলে কেন ছিল? কেন ভুলে গেছিস তুই কার বউ? রাফান ইব্রাহিম মৃধার বউ হয়ে এসব করার কলিজা আসে কোথেকে? জান, কি চাস? তোর জন্য সবাইকে মেরে আমি সাফ করে ফেলবো, আর তুই তোর মতো করেই থাকবি? একদম জান কেড়ে নেবো মেয়ে। আমার কলিজায় হাত দিলে সেই হাত আর জান কোনোটাই থাকে না। তারা গলায় চেপে ধরায় ব্যথা চোটে কিছুই বলতে পারে না। যন্ত্রণায় তারার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সেই চোখের পানি দেখে রাফানের মন আবারও নরম হয়ে যায়। ব্যথাতুর চোখে তারার দিকে তাকিয়ে তারার গলা থেকে হাত সরায়। তারার গলায় নিজের আঙুলের ছাপ পড়ে গেছে দেখে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে সেখানটায়। হাত বুলিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে, ব্যথা দিলাম খুব, আমারও লাগে জানো, কলিজায় খুব লাগে। মাথাটা ব্যথায় ছিঁড়ে যায়, হৃদয়টা মনে হয় কোনো নেকড়ে খুবলে ধরেছে। কেন এমন করো? নিজেকে আলাদা রাখতে পারো না অন্যদের থেকে? জানো না আমার সহ্য হয় না। সরি জানো, সরি ফ্লাওয়ার, আদর করে দেই। তারা ব্যথা সহ্য করে অবাক চোখে রাফানের দিকে তাকিয়ে আছে। একটু আগে যে মানুষটা পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ মনে হলো, সেও এখন কেমন ব্যাকুল হয়ে গেছে। তার খুব সমস্যা হয় এখন এই মানুষটাকে ব্যাখ্যা করতে। রাফান তারার কোমর ধরে ওকে নিজের কাছে আনে, নিজের বুকের সাথে মিশিয়ে তারার গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় তারার গলা। প্রত্যেকটা চুমুতে ছিল রাফানের তরফ থেকে দেয়া আদরের স্পর্শ। সেই আদরে তারা চোখ বন্ধ করে ফেলে, অনুভব করে প্রত্যেকটা চুমুর মৃদু ছোঁয়া, মৃদু আওয়াজ। চুমু খেতে খেতে রাফান তারার ওড়না ধরে টান দেয়। ওড়নাটা মেঝেতে ফেলে দিয়ে নিজের হুড়িটাও এক হাতে দিয়ে দক্ষতার সঙ্গে খুলে ফেলে টান দিয়ে। তারপর তারাকে আরো কাছে টানে নিয়ে যায়, আরো গভীরভাবে ছুঁয়ে দিতে থাকে তারাকে, আরো গভীর চুমুরতে ভরে দিতে থাকে তারার গাল, গলা, ঠোঁট, চোখ সব। চোখ বন্ধ করে পুরোপুরি নেশা আসক্ত হয়ে যায় রাফান। তবে এটা কোনো সাধারণ নেশা নয়। এই নেশায় ছিল অনেক অনেক আবেগ, অনেক ভালোবাসা, আর সবচেয়ে ভয়ানক বস্তু রাফানের সেই ভয়ঙ্কর বিচ্ছিরি আসক্তি। চুমু খেতে খেতে একসময় রাফান হুট করে তারার কোমর ধরে ওকে পিঠ করে বসায়। নিজের ঠোঁট দিয়ে ধীরে ধীরে তারার পিঠের চেইন খুলে দিতে থাকে। রাফানের স্পর্শে তারা পুরো অবশ হয়ে চোখ বন্ধ করে ফেলে। রাফান তারার চেইন খুলে দিয়ে তারার পিছে আলতো করে নাক ঘষে সুরসুরি দেয়, এতে যেন ঝনঝন করে তারার পুরো শরীর। রাফান আস্তে আস্তে তারার পিছনের চুলগুলো সরিয়ে তার উন্মুক্ত পিঠে ছোট ছোট চুমু আর কামড় দিতে থাকে। লজ্জায় তারা সম্পূর্ণ লাল হয়ে যায়, খামচে ধরে বিছানার চাদর। কিন্তু রাফান হুম্মাত থামে না। নিজের গভীর তপ্ত শ্বাসে অতৃপ্ত চাহনায় তারার পিঠের উপর ভালোবাসার পরশ এঁকে দেয়। ধীরে ধীরে নিজের ঠোঁটের আলতো স্পর্শে তারার ঘাট থেকে জামাটা সরিয়ে সেখানে মুখ গুজে দেয়। তবে এখন আর ছোট চুমু নয়, সম্পূর্ণ ব্যগ্র হয়ে তারাকে আপন করে নেয়। ভালোবাসা সম্পূর্ণ করে এতদিনের
অপেক্ষার পরিণতি। বিছানায় বেডশিট গায়ে চুবুথুবু হয়ে শুয়ে আছে তারা। এদিকে পেটের অসহ্য যন্ত্রণা, অন্যদিকে রাফানের জন্য ভয়। কে জানে কিসের গুফা লাগলো। রাফানের কাছে আসার সময় পিরিয়ডটা হতে হলো। তারার উপর রেগে গিয়ে রাফান পারে না, গিলেই খায়। তার উপরে নিজেকে গুছিয়ে কোনো রকমে গোসলে ঢুকেছে রাফান। আর তারা সে তো রাফানের দেয়া প্যাচ ব্যবহার করে, শুধু ঔষধ আর খাবার খেয়ে এখন শুয়ে আছে। আর সবচেয়ে খারাপ বিষয় হলো রাফান এখনো দাঁতে দাঁত পিষে চুপ করে আছে, যেটা ঝড়ের পূর্বাভাস। তারা পেট ব্যথায় আর ভয়ে বিছানায় কাত হয়ে শুয়ে কাঁপাকাঁপি করছে। এমন সময় ওয়াশরুমে থাই খুলে রাফান বেরিয়ে আসে একটা তাওয়াল পরে। থাই খোলার আওয়াজে তারা একবার পেছনে ঘাড় ঘুরিয়ে রাফানকে দেখে, তারপর আবারও তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে জিকির করতে থাকে। রাফান বেরিয়ে এসে তারার দিকে আর চোখে তাকে শক্ত করে ড্রেসিং টেবিলের রুমে চলে যায়। সেখান থেকে একটা কালো প্যান্ট পরে বেরিয়ে আসে। বিছানায় এখনো তারা শুয়ে আছে, কিন্তু ঘুমাচ্ছে না। এবার রাফান রাগ আরো এক ধাপ বেরিয়ে গিয়ে রাম ধমকানি দিয়ে উঠছে, ঘুমাও না কেন? এবার শান্তিতে ঘুমাও। রাফানের ধমকানির চোটে তারাও কেঁপে পেছনে ঘুরে ঠোঁট উল্টে তাকায় কাঁদো কাঁদো চোখে রাফানের দিকে তাকিয়ে বলে, এরকম করছেন কেন? ওইটা একটা ফানি সিন ছিল। আর আমি কি এখন ইচ্ছে করে কিছু করলাম নাকি? তারার কথা রাফান রেগে আরো জোরে ধমকে উঠল। জাস্ট কিপ ইউর মাউথ শাট অ্যান্ড স্লিপ। রাফানের রাম ধমকানি খেয়ে তারা বেডশিট টেনে নিজেকে মুড়িয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণের ভেতরে ঘুমিয়েও যায় তারা। আর রাফান ডিবানে পায়ের উপর পা তুলে বসে তারার দিকে নজরদারি করছে। তবে সেটাকে নজরদারি বলা যায় না কিনা কেউ জানে না। ঘোর লাগা এক দৃষ্টিতে রাফান তারার দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে কেমন নেশা, কেমন ভয়ঙ্কর আসক্তি। রাফানের সে তীক্ষ্ণ চোখের নেশালো ঘোর লাগা চাহনির দিকে তাকালে যে কেউ দিন দুনিয়া ফুলে চাপে। তার উপর খালি গায়ে বসে থাকা একজন সুদর্শন পুরুষ, তার এই ব্যক্তিত্ব, এই শরীরের গঠন, এই চাহনি, সবকিছুই যেন যে কোনো মানুষকে ঘায়েল করতে সক্ষম। চিকচিক ঘড়ি কাটা চলতে চলতে একটায় গিয়ে পৌঁছালো। রাত 1টা অবধি রাফান শুধু ডিভানে পায়ের উপর পা তুলে বসে শুধু তারার দিকে তাকিয়ে থাকলো। একটা বারো চোখের নিজের চোখ অন্যদিকে সরালো না। কিন্তু রাফানের এই চাহনি তো তারা দেখতে পেল না। হাত পা ছড়িয়ে ছিটিয়ে বেডশিট একদিকে আর তারা আরেক দিকে, কাত হয়ে শোয়া থেকে এখন সোজা হয়ে হাত পা চারিদিকে চারটা ছড়িয়ে ঘুমাচ্ছে। গায়ে পরা চুড়িদার বদলে এখন রাফানের দেয়া সাদা টি শার্ট গায়ে পরার কারণে টি শার্টটা উপরে উঠে পেট উন্মুক্ত হয়ে আছে তারা। রাফান অপলক তাকিয়ে থেকে তারার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সেই দৃষ্টিতে আর শুধু নেশা নেই, আছে অধিকার বোধ, আছে হালাল সম্পর্কের অহংকার, আর তার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে সেই বিচ্ছিরি ভয়ঙ্কর আসক্তি। তারার দিকে অপলক তাকিয়ে থেকেই রাফান ধীরে ধীরে ডিভান থেকে উঠে দাঁড়ায়। ভারী পা ফেলে অত্যন্ত ধীর গতিতে তারার দিকে এগোতে থাকে। বিছানায় গিয়ে তারার পায়ের কাছে বাইরে পা ঝুলিয়ে বসে রাফান। আস্তে আস্তে তারার দিকে ঝুঁকে গিয়ে তারার সেই মেদিন পেটের দিকে তাকায়। নিজের ঠান্ডা হাতের তারার উষ্ণ পেটে আলতো করে স্পর্শ করে। সে স্পর্শে রাফানের ভেতরেও কেমন করে যেন লোভ জাগে। তারাকে আরো গভীরভাবে ছুঁয়ে দেওয়া নিজের হাতটা রাফানের স্লাইড করে তারার কোমরের পাশ থেকে ধীরে ধীরে নাভির দিকে এগিয়ে আসে। ঘোর লাগা চোখে আর স্পর্শে সেখানে ছুঁয়ে দেয়। তারা শরীরের এবার ঘুমের ঘোরেও কেঁপে উঠছে, কিন্তু রাফান থামে না। সে বের হতে পারে না নিজের এই অবাঞ্ছিত ঘোর থেকে। নিজের মুখ তারার পেটে কাছে নিয়ে তারার নাভির উপর হালকা ঠোঁট ছোঁয়ায়। আস্তে আস্তে সেই চুমু গাঢ় হতে থাকে। রাফানের উন্মাদ হওয়া উষ্ণ শ্বাস তারার পেটে আসে পড়ে। তারাও যে এখন ঘুমিয়ে আছে তা নয়, সেও জেগে গেছে রাফানের উন্মাদিত স্পর্শ পেয়ে বারংবার শিহরিত হয়ে। কিন্তু এখন জেগে গেলে রাফান যদি নিজের কাজে ব্যাঘাত ঘটায়, তারাকে কিছু বলে, তার চেয়ে মটকা মরে পড়ে থাকাই উত্তম। আর এই কাজটা তারা খুব ভালো করে পারে। কিন্তু সমস্যা হচ্ছে তারার আর সহ্য হচ্ছে না। বিছানা খামচে ধরে চোখ মুখ কুচকেও তারা নিজেকে সামলাতে পারছে না। ইচ্ছে করছে রাফানের কাছ থেকে সরিয়ে বালিশে মাথা গুজে থাকতে, কিংবা রাফানকেই ছড়িয়ে ধরতে।
এদিকে রাফান ধীরে ধীরে তারার পেট চুমুতে ভরিয়ে দিতে থাকে। হুচ করে রাফান দেখে তারার হাত কাঁপছে, পা কাঁপছে। দেখে রাফানের মনে পড়ে যায় তার বর্তমান অবস্থার কথা। আর তারা যে এখন না ঘুমিয়ে ঘুমানোর নাটক করছে তাও বেশ বুঝতেই পারে। তাই চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজের ভেতরে তৃষ্ণাটাকে যথাসম্ভব কন্ট্রোল করে রাফান শান্ত হওয়ার চেষ্টা করে। তার উন্মুক্ত পেটে আদরে চুমু এঁকে মুচকি হাসে রাফান। এরপর সোজা হয়ে উঠে দাঁড়িয়ে তারার গায়ে বেডশিট টেনে দিয়ে নিজের ওর পাশে শুয়ে পড়ে। তারাকে নিজের দিকে পিচ করে শুয়ে তারার ঘাড়ে মাথা গুজে হাসকি স্বরে বলে, কাল তোমার ভার্সিটির পর মৃধা ম্যানশনে নিয়ে যাব। এবার ঘুমিয়ে যাও ফ্লাওয়ার। আবার জেগে গেলে আর নিজেকে ধরে রাখতে পারবো না। রাফানের কথাগুলো তারার কানে ঝনঝন করে বাজায় বড় বড় চোখ করে। তারা আবার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে, খাপচি মেরে শুয়ে থাকে, ঘুমিয়ে যায়। আবার ওর সাথে সাথে রাফানও ঘুমে দেশে পাড়ি জমায়। পরদিন বিকেলে জাহাঙ্গীরনগর ভার্সিটির সামনে একটা কালো মার্সিডিজ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাফান। হালকা ধূসর রঙের ফর্মাল প্যান্ট, সাদা শার্ট কোনোই অবধি গোছানো, আর তার উপর হালকা ধূসর রঙের কোচি পরে এক হাতে ধূসর রঙের ব্লেজারটা হাতে নিয়ে অন্য হাতে বিয়ারের একটা ক্যান নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাফান। তারার জন্য অপেক্ষা করতে করতে ক্যানের বোতলে ঠোঁট ছুঁয়ে হালকা চুমুক দিচ্ছে, কিছুটা বিয়ার মুখে নিচ্ছে। চোখে কালো চশমা আর আটা, আর দৃষ্টি স্থির থাকলো। বেশ বুঝতে পারছে আশেপাশে সবাই রাফানের দিকে তাকিয়ে আছে। মেয়েরা রাফানেরকে নিজের চোখ দিয়ে গিলেই খাচ্ছে, একজন আরেকজনের কানাকানি করছে, হাসাহাসি করছে। আর করাটাই স্বাভাবিক, এত লম্বা আর সুদর্শন সুপুরুষ দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আলপনা, মাহি, বাণী তাদের সাথে কথা বলতে বলতে ভার্সিটির মূল গেট থেকে বের হয়। তারা বের হয়েই দেখতে পায় রাফানকে। আলপনা, মাহা আর বাণী তিনজনই তারাকে এগিয়ে দিয়ে আবার ভার্সিটির ভেতরে ডরমিটরিতে চলে যায়। আর তারা রাফানের দিকে এগিয়ে যেতে যেতে আশেপাশে মেয়েদের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দেয়। রাফানের কাছে গিয়ে দাঁড়িয়ে ওর হাতের বিয়ারের ক্যান দেখে কপাল কুঁচকে আসে তারা। এরপর বুদ্ধি খাটিয়ে রাফানকে বলে, কি খাচ্ছেন? বিয়ার? দিন, আমায় দিন, আমিও খাবো। কথাটা বলেই তারা রাফানের হাত থেকে বিয়ারের ক্যানটা নিতে গেলে রাফান টান দিয়ে হাত উঁচু করে ধরে ধমক দেয়। হোয়াট দ্য হেল? তারা রাফানের কাছে ধমক খেয়ে ক্যান না দিয়েও নিজেও হাত উঁচু করে বিয়ারের ক্যানটা ধরার চেষ্টা করে। দিন খাই, আপনি পারলে আমি কেন পারবো না? আমার অনেক শখ এইসব খাওয়ার। দিন, খেয়ে দেখি আমিও। আর এটাই তো মনে হয় তত নেশা হয় না। রাফান তারার উপর রেগে ওর হাত থেকে ধরে গাড়ির দরজা খুলে ওকে ভেতরে বসিয়ে দেয়। নিজেও এক চুমুকে ক্যান খালি করে গাড়িতে না বসে অন্য কোথাও চলে যায়। তারা ফ্যালফ্যাল করে চোখে তাকিয়ে থাকে। রাফান কোথায় গেছে বুঝতে পারে না। কিছুক্ষণ পর রাফান একটা সফট ড্রিঙ্কসের ক্যান আনে। গাড়িতে বসে তারার হাতে ক্যান দিয়ে সিট বেল্ট লাগাতে লাগাতে চোয়াল শক্ত করে বলে, আরেকদিন ড্রিঙ্কের নাম নিলে জবান আটকে দেব। তারা ক্যানে হালকা চুমুক দিয়ে বলে, তো আপনি খেতে পারেন আর আমি দেখলেই দোষ? রাফান তারার দিকে ঘটমট করে তাকিয়ে ওর হাত থেকে সফট ড্রিঙ্কসের ক্যানচা নিয়ে তাতে চুমুক দিয়ে তারার ছোটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিজের মুখে সবটুকু জুস তারার মুখে দিয়ে তারার ঠোঁট লেগে থাকা সবটুকু স্বাদ শুষে নিতে থাকে। তারাও রাফানকে স্বর্ণের বদলে আরও খামচে ধরে। রাফানের শার্টের কলার সবটুকু স্বাদ শুষে না হলে গেলে রাফান তারার অধর থেকে অধর সরিয়ে তারার ঠোঁটে হালকা কামড় বসিয়ে হাসকি স্বরে বলে, এর চেয়ে নেশালো স্বাদ ওই ক্যান বা বোতলে পাবে না সোনামণি। লজ্জায় তারা রাফানের চোখ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকিয়ে বলে, চলুন যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে মিস্টার ক্রিমিনাল। বাঁকা হেসে রাফান ড্রাইভিং শুরু করে। মিররে বারবার তারা লজ্জা মিশ্রিত চেহারার দিকে তাকিয়ে মজা নিতে থাকে। তবে তারার মনে এখন ভয় হতে থাকে ওই বাড়ির লোকজনকে নিয়ে। যদিও তারাকে দেখে কিছু বুঝবে না যে তারা আগেও এখানে এসেছিল, কিন্তু ভয় অন্য কিছু নিয়ে। খুব বড় ঝামেলা হতে চলেছে সেই বাড়িতে। মৃধা ম্যানশনের বাড়ির মূল গেটে গঞ্জি পেরিয়ে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে রাফানের চেহারায় গাম্ভীর্য থাকলেও তারার চোখে কিছুটা ভয় দেখা যাচ্ছে। গাড়ি থেকে নামার সময় তারা রাফানের দিকে ইতস্তত চোখে তাকায়। রাফান তারার মনের কথা বুঝতে পেরে ওর গালে হাত রেখে আশ্বাস দেয়,
ভয় পেও না ফ্লাওয়ার, তোমার স্বামী মরে যায়নি। আর আমি বেঁচে থাকি বা না থাকি, কেউ তোমায় কিচ্ছু করতে পারবে না। রাফানের কথায় তারার মন ভরে যায়। গর্বের চোখে তারা রাফানের দিকে তাকিয়ে রাফানের হাত নিজের হাতে নিয়ে আলতো চুমু খায়। এরপর বের হতে নিলে রাফান তারাকে বাদশাতে গাড়ির ব্যাক সিট থেকে একটা কালো গোলাপের সাদা রঙের ফ্লাওয়ার গিফট বক্স দেয়। বক্সটা দেখে তারা চোখ খুঁজতে জলজল করে ওঠে। রাফানও তারার চোখে চোখ রেখে মুচকি হাসে। রাফান তার হাতের উপর হাত রেখে বলে, আজ প্রথম ড্রপ করতে গেলাম, খালি হাতে কি করে আসি ম্যাডাম? তারা খুশিতে কেঁদে ফেলে রাফানের হাত নিয়ে তাদের চুমু খেয়ে বলে, থ্যাংক ইউ মিস্টার ক্রিমিনাল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাফান তারার ব্যবহারে কিছুটা শব্দ করে হেসে ফেলে, যা অত্যন্ত অমায়িক ও সুন্দর দেখায়। তারার মাথায় হাত দিয়ে রাফান ভালোবাসা বিজড়িত কঞ্চে বলে, ইটস মাই প্লেজার মাই কুইন, নাও লেটস গো। রাফান নিজে বের হয়ে তারার দিকে গাড়ির দরজা খুলে ওকে বের করে হাত ধরে ম্যানশনের ভেতরে যায়। ম্যানশনে আজকে সব মানুষের ভরপুর। বাড়িতে রিয়াজ, ইমরান, রাহাত, ইমরান, রফিকুল, আরমান সবাই আছেন। লিভিং রুমে বসে এই সন্ধ্যায় সবাই চা কফি খাচ্ছে। রিহান, জেরিন, জান্নাত, রিমা ও সবাই মিলে লুডো খেলছে ডাইনিংয়ে। টেবিলের উপরে রাবেয়া বেগম, শোভা মীর, জাহানারা খাতুন, জিনিয়া, মৃধা ওনারাও অন্য পাশের সোফায় বসে এই সেই নিয়ে আলাপচারিতা করছে। এমন সময় ওই বাড়ির কেয়ারটেকার এসে সবাইকে উচ্ছ্বাসিত ভঙ্গিতে বলল, বাবু গো, বাড়ির বড় বাবা আইছে, কই আপনারা? বাড়ির বড় বাবা শুনে সবার কানে তাক লেগে যায়। এই বাড়ির কেয়ারটেকার কালা মিয়া সেই 35 বছর ধরে এই বাড়িতে কাজ করেন, তাই রাফানকে তিনি ভালো করে চেনেন। রাফানকে কালা মিয়া বড় বাবা বলেই ডাকতো, তাই রাফান বাড়িতে আসায় সে সবাইকে আনন্দের সাথে সেই খবরটা দেয়। বাড়ির সবাই বসা থেকে উঠে দাঁড়ায়, খুশিতে সবার চোখ চকচক করে ওঠে। রাবেয়া বেগম আর জাহানারা খাতুন তো প্রায় কেঁদেই ফেলেন খুশিতে। রিয়াজ, ইমরান, রাহাত, ইমরান আর রফিকুল আরমানও খুব খুশি হন, কিন্তু সেই খুশি বেশিক্ষণ বজায় থাকে না। রাফান তারার হাত ধরে বাড়িতে প্রবেশ করে। সবার আলোকিত চেহারাগুলো আবার চুপসে যায়। তারার এক হাতে সেই ফ্লাওয়ার গিফট বক্স বুকে জড়িয়ে রাখা, আর অন্য হাতে রাফানের হাতে। বাড়ির সবাই রাফানকে দেখে বুঝতে পারে যে ও নিশ্চয়ই এই মেয়েকে বিয়ে করেই এখানে নিয়ে এসেছে। রাফান তারার হাত ধরে বাড়ির মূল দরজার গণ্ডি পেরিয়ে ভেতরে ঢুকে শুরুতে সবাইকে সালাম দিয়ে বাড়ির ভেতরে মানুষের থমথমে চেহারার দিকে তাকায়। সবার চেহারা একদম দেখে রাফান বাঁকা হেসে বলে, কি হলো, আমি এলাম বলে খুশি হওনি? চলে যাব? রাফানের কথায় রাবেয়া বেগম আর জাহানারা খাতুন কিছু বলতে যাবেন, তার আগে রিয়াজ, ইমরান নিজের মাথা হতাশাগ্রস্তভাবে ডানে বামে ঘুরিয়ে বলেন, তুমি পরিবর্তন হওনি, আজও সেই একই মেজাজ, একই ভদ্রতা। সভ্য হবে কবে তুমি? না জানিয়ে বিয়ে করে নিলে, আর এখন বইয়ের হাত ধরে বাড়িতে ফিরছো, লজ্জা নেই? প্রথম দুটি বাক্যই রিয়াজ ইমরানের ধীর কণ্ঠে বলেও বাকি কথাগুলো চেঁচিয়ে বলেন, কিন্তু রাফানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ঘাড় ঘুরিয়ে ঘাড়ের রক ফুটিয়ে বলে, কাম অন ড্যাড, বউয়ের হাত ধরবো না তো কি পা ধরে ঢুকবো? আর বিয়ে করেছি, বাড়িতে আনবো না তা কি হয়? আর আমি তো শুধু আমার বউকে বাড়িতে ঢুকাবো বলিনি, আমি তো ওকে কোম্পানিতেও বসাবো। ভুলে যাবেন না, কোম্পানির বিগেস্ট শেয়ার হোল্ডার আমি। আমার নামে কোম্পানিতে 40% শেয়ার আছে, আর বাকিগুলো আপনাদের। ইব্রাহিম, জোরে বাড়ি কাঁপিয়ে ধমকানো রিয়াজ ইমরান, কিন্তু রাফান সেই এক হেয়ালি বজায় রেখে বলে, আরে ড্যাড, আমার কানে পোকা নেই যে কানের পোকা মরবে, বাট আই উইল বি ডেফ ইফ ইউ কিপ শাউটিং লাইক দিস। এবার রাফানের কথায় রাহাত ইমরান খুবই অসন্তুষ্টির সাথে মুখ খোলেন। বাড়িতে ফিরে বাড়ির পরিবেশটাকে নষ্ট করে দিলে, আর কোম্পানি আমাদের, সেখানে বাইরের কাউকে ঢুকালে আমরা মানব না। এইটুকু সম্মান তো করতে পারো নিজের বাবা কাকাদের। রাত ইমরানের কথা শুনে রাফান ঠোঁট উল্টে বুঝদার মানুষের মতো এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাতে তারার হাত ধরে সোফায় গিয়ে বসলো। তারপর নিজেও সোফায় পায়ের উপর পা তুলে বসে পা নাড়িয়ে ভাবে পড়ল, সম্মান কি আমি পেলাম? আর 24টা বছর ধরে বাড়ির বাইরে ছিলাম, কেউ কি তার পরোয়া করলো? না আমায় সম্মান দিল, আর না আমার বউকে। কিন্তু একটা কথা জানেন কি,
আমার বউয়ের নামে আমি আমার সব শেয়ার হস্তান্তর করে দিয়েছি। এখন থেকে ওই কোম্পানির সাথে আমার কোনো রিলেশন নেই, তবে আমার বউয়ের আছে। রিয়াজ ইমরান এবার নিজের মেজাজ হারিয়ে গর্জে ওঠেন। এই জন্যই তোমাকে আমি 6 বছর বয়সে সিঙ্গাপুরে ফেলে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো পরিবর্তন হবে, কাছের মানুষের মর্ম বুঝবে, কিন্তু তুমি পরিবর্তন হবার মানুষ নও। তাই আমিও তোমার বউকে মানি না। আর আমি থাকতে তোমার বউ কোনো দিন RIM কোম্পানিতে বসতে পারবে না। রিয়াজ ইমরানের কথাগুলো আবারও হাসায় রাফানকে। পায়ের উপর থেকে পা নামিয়ে দুই হাঁটুর ওপর হাতের দুই কুনুই রেখে দুই হাতের জড়ানো আঙুলের উপর থুতনি রাখে। তীক্ষ্ণ চোখে বাঁকা হাসি দিয়ে হাসকি স্বরে বলে। ও তাই? রাফানের এই কথায় রহস্যের আভাস পাওয়া যায়। পুনরায় সোজা হয়ে বসে রাফান পকেট থেকে ফোন বের করে কাউকে একটা মেসেজ করে। বাড়ির বড়রা সবাই রাফানের দিকে অসন্তুষ্টির চোখে তাকিয়ে আছে। মহিলারা এতক্ষণ পুরুষদের কথায় নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এবার জাহানারা খাতুন অত্যন্ত ব্যথিত কণ্ঠে রিয়াজ ইমরানকে বললেন, তোকে বলেছিলাম সেদিন এই বাচ্চা ছেলেটাকে বিদেশে দিয়ে আসিস না, এতে আরও হিতে বিপরীত হবে। শুনিসনি মায়ের কথা? আজ আমার দাদুভাই যা হয়েছে সবটাই তোদের দোষে। নাইলে ও যদি সেদিন আমাদের সাথেই থাকতো এতটা নির্দয় হতো না। রাফান নিজে তাদের কথায় চোখ মুখে হাত দিয়ে স্ফীত হেসে বলে, আসলে দাদি, তোমার ছেলেকে এসব বলে লাভ নেই। সে তো ওই মার্ডার কেসটাও ভুলভাল কাহিনী বলে চালিয়ে দিয়েছে। নিজের ছেলের দিক কি সে কোনোদিন দেখেছিল? রাফানের কথায় তারা অবাক চোখে রাফানের দিকে তাকায়। মার্ডার কেস মানে কি সেই 6.5 বছর ন্যানিকে হত্যার কেসটার কথা বলছে রাফান? হয়তো সেটাই, কিন্তু ভুলভাল কাহিনী মানে? রাবেয়া বেগমের কানেও কথাটা কৌতূহল তোলে। ভুলভাল কেস মানে? এবার রিয়াজ ইমরান আর কাউকে কথা বলতে না দিয়ে নিজেই থমকান। তো কি করব? তোমার ছেলে যে ওই মহিলার হাতটা ওই মেশিনে ঢুকিয়ে দিয়েছিল, ওই বয়সে অতটা নৃশংস হত্যা চালিয়েছিল, সেটা বলবো সবাইকে? তাই ছুরি দিয়ে মারার কথা জানিয়েছি তোমাদের। রাফান রিয়াজ ইমরানের কথা রেগে গিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রাগে লাল হয়ে যাওয়া চোখে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নিজেও বাড়ি কাঁপিয়ে গর্জন করে। তাহলে কি বলতে চান? সেদিন আমি নিজে মরে যেতাম? ওই মেশিনে উনি আমার হাত ঢুকিয়ে দিতে চাইছিলেন, এটা মেনে নিতাম? উনি আমার বাড়িতে থেকে আমাকে অত্যাচার করে দেহ ব্যবসা চালাবে, সেটা মেনে নিতাম? এখন কি বলবেন আপনি? রাফানের চিৎকার শেষে পুরো বাড়ি জুড়ে নীরবতা নেমে আসে। তারা অবাক চোখে রাফানের দিকে তাকায়। কখন যে তারা চোখ বেয়ে পানি গড়াতে শুরু করে সেটা সে নিজেও বুঝতে পারে না। সবার নীরবতা কাটে রিয়াজ ইমরানের ফোনে কল আসার শব্দে। রিয়াজ ইমরান নিজের পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে ফোনে কথা বলে। রাফানের চোখে মুখে খেলে অদ্ভুত রহস্যময় হাসির রেখা। ফোনের ওপাশে থেকে কি বলা হয় শোনা যায় না, কিন্তু রিয়াজ ইমরান পুরো থ হয়ে গেছেন। স্থির হয়ে শুধু কথাগুলো শুনছেন। রাফানের ঠোঁটের কোণে তার বাবার চেহারা দেখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। পুনরায় সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে বলে, ও ড্যাড, বলো না আমার সারপ্রাইজটা কেমন লাগলো? RIM কোম্পানিকে জাস্ট 5 মিনিটে পথে বসিয়ে দিলাম আমি। বাঁচাতেও আমিই পারবো, তবে একটা শর্ত আছে। আমার বউকে RIM কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রাখতে হবে। সিইও পজিশন আপাতত ওর জন্য বেশি চাপ সৃষ্টি করবে। ওইটার কথা না হয় পরেই ভাবলাম। আপাতত এইটুকু না করলে আমার হেল্প ভুলে যাও, মাই ডিয়ার ড্যাড। এখন আর তারা চুপ থাকতে পারল না। রাফানের হাত ধরে ছলছল চোখে তারা রাফানকে বলে, চাই না আমার এসব। আমি কোনো কোম্পানিতে ঢুকতে চাই না। ওসব আমি এমনিতেই লিখেছিলাম। আপনি এখন বাড়িতে আর এসব নিয়ে ঝামেলা করবেন না প্লিজ। তারা চোখের দিকে তাকিয়ে রাফান কপাল কুঁচকায়, ঘাড় পেছনে নিয়ে জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর শান্ত কণ্ঠে সবার উদ্দেশ্যে বলে, আমার বউ যেহেতু বলেছে, তাহলে একদিক থেকে আমি আপনাদের ছাড় দিতে পারি। ও এখনো ছোট, ওর 21 বছর হলে ওকে কোম্পানিতে নিজ দায়িত্বে জয়েন করাবো আমি। আপাতত থাকুক। আর আপনারা যদি এখনো আমার বউকে মেনে না নেন তো কোম্পানি দেউলিয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার বলুন মানবেন কি না? রাফানের এই পদক্ষেপ রিয়াজ ইমরান রাহাত ইমরানের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। এখন আর না মেনে উপায় নেই। রাফানও এমন একজন মানুষ যাকে তারা নিজেদের কথায় বোঝাতেই পারবে না।
তাই রিয়াজ ইমরান কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন। রাহাত ইমরানও বড় ভাইয়ের পিছু পিছু গেলেন। শোভা মীর এসব সহ্য করতে না পেরে চলে গেলেন। রাফান রিয়াজ ইমরানকে যেতে দেখে বলল, নীরবতা সম্মতির লক্ষণ, বুঝে নিলাম। চলো বউ। চলো বউ বলেই রাফান তারার হাত ধরে উঠে যেতে নেয়। তারা রাফানের হাত ধরে বলে, কোথায় যাব? রাবেয়া বেগম জিনিয়া মৃধা একসঙ্গে বলেন। কথায় যাবে? রাফান ওনাদের কথায় আর চোখে তাদের দিকে তাকিয়ে তারাকে বলে, আজ এখানে থাকলে আর খাবার জুটবে না, আর আমি আজ এখানে খাবো না, বাইরে খাবো আজকে, চলো। রাবেয়া বেগম রাফানের কাছে এগোতে এগোতে কাতর গলায় বললেন, আমি কি বলেছি খাবার জুটবে না? তোর বউকেও আমি মেনে নিলাম, আয় খেয়ে নে। রাবেয়া বেগম রাফানের কাছে এসে ওর হাত ধরতে নিলেই রাফান তার আগে হাত সরিয়ে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল। এরপর গম্ভীর মুখে বলল, না, খাবো না। এই বাড়িতে আজ আমার পেট ভরে গেছে, প্রথম দিন এসেই পেট ভরে গেছে। মিসেস রিয়াজ ইমরান মৃধা, আর আমাকে অতিরিক্ত স্নেহ দেখাতে আসবেন না। এইসব দেখানো স্নেহ আমার পছন্দ না। চলো ফ্লাওয়ার। কথাটা বলে রাফান তারার হাত ধরে ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাবেয়া বেগম বুঝতে পেরেছেন তার ছেলে তার উপর সাংঘাতিক অভিমান করেছে। জিনিয়া মৃধা এসে রাবেয়া বেগমের কাঁধে হাত দিয়ে বোঝাতে চান জাহানারা খাতুন আর রফিকুল আরমানও চুপ থাকেন। বয়সের ভারে আজ তারা চাইলেও এখানে কিছু বলতে পারছেন না। অবশ্য কিছু বলারও নেই এখানে। এদিকে রিমা জেরিন জান্নাত জীবনে প্রথম রাফানকে দেখে হাঁ হয়ে চেয়ে আছে। ফোনে ফোনে সবাই রাফানকে দেখলো, বাস্তবে এই প্রথম। রিহান মাঝে মাঝে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছে, তবে আজকে সেও চুপচাপ দাঁড়িয়ে আছে। এখানে তাদের কথা বলা মানে সব রাগ রাফানকে ছেড়ে তাদের উপর পড়বে। তবে তারার উপন্যাসের ভাষ্য মতো রিমা আগে থেকে রাফানের প্রেমে পড়েছিল। আজ ওকে প্রথম দেখার পর আরও ভালো লেগে যায়। রাফানের কথা বলা, হাঁটা চলা, অ্যাটিটিউড সবাই রিমাকে মুগ্ধ করে। মন থেকে রিমা হিংসে করতে শুরু করে তারাকে। রাফান তারাকে নিয়ে ওর নিজের রেস্টুরেন্টে আসে। নিখিল আর কবিরও আসে এখানে। তারার জন্য একটা শাড়ির প্যাকেট এনে রাফানের হাতে দিয়ে নিখিল বলে, ভাই, যেটা আনতে বলেছিলেন সেটাই আছে। তারা ব্যাগটার দিকে তাকে বুঝতে পারে না এর ভিতরে কি থাকতে পারে। কৌতূহলী চোখে তারা ব্যাগটার দিকে তাকিয়ে থাকে। এরপর রাফান আর তারা আলাদা একটা জায়গায় খেতে বসে। নিখিল আর কবির অন্য জায়গায় চলে যায়। রাফান খাওয়া শেষ করে তারার হাতে ব্যাগটি দিয়ে বলে, খাওয়া শেষ করে রেস্টরুমে গিয়ে চেঞ্জ করে নাও। এই এক চুড়িদার পরে সারাদিন কাটিয়ে দিলে। আমি বাইরে যাচ্ছি, তুমি এসো। বলে রাফান ফোনটা ব্লেজারের ভেতরে পকেটে ঝুঁকিয়ে উঠিয়ে যায়। তারাও রাফানের কথা মতো শাড়িটা নিয়ে রেস্টরুমে গিয়ে খুলে দেখে একটা লাল খয়েরি রঙের পাতলা শাড়ি। খুব সুন্দর শাড়িটায় একই রঙের পুঁতি সুতো দিয়ে গোলাপ ফুলের কাজ করা, তার সাথে পেচিকোচ এবং ডিজাইন করা ব্লাউজ আছে। তারা খুব পছন্দ হয় শাড়িটা। সেও তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয়ে যায়। চুলগুলো হালকা করে গুছিয়ে নিয়েছে। আনাতে নিজের চেহারা দেখে মুচকি হেসে ভাবে রাফান তার রূপ দেখে কি মন্তব্য করতে পারে। রেডি হওয়া সম্পূর্ণ হয়ে গেলে তারা রেস্টুরেন্ট থেকে বাইরে বের হয়ে আসে। রাত এখন অনেক। রেস্টুরেন্টের সামনে রাস্তায় কেউ নেই। রাফানের কালো রোলস রয়েসের বড় গাড়িটা দাঁড় করানো, আর ওপাশ থেকে রাফান, কবির আর নিখিলের কথার ফিসফিস আওয়াজ আসছে তারার কানে। তারা এইদিকে রাফানের কাছে যাওয়ার জন্য এগোতেই নেয়। নিখিল আর কবির কাজের ব্যাপারে বুঝিয়ে দিতে হুট করে রাফানের কথা থেমে যায়। তারার উপর লাইটের আলো পড়ায় তারার ছায়ার দিকে তাকিয়ে আছে রাফান। তারার শরীরের বাঁক রাফানের কথায় বিঘ্ন ঘটায়। তারার সেই ছায়ার দিকে তাকে রাফান ভাবে কারো ছায়াটা এত সুন্দর হয় কি করে। তারা ঢেউ খেলানো কোমর সমান চোল, কোমর আর বুকের একদম পরিমিত বাঁক, যেন সৃষ্টিকর্তা মেপে মেপে বানিয়েছে তার সৌন্দর্য। সব কিছুই এতটা নিখুঁত বলে মনে হচ্ছিল রাফানের কাছে। তাই তারা এদিকে আসার আগে রাফান বড় বড় শুষ্ক চোখ গিলে নিল, বলল, ফ্লাওয়ার, ওখানেই থেমে যাও, এখানে এসো না। সাথে সাথে থেমে যায় তারার পা। রাফান তারার ছায়ার দিকে তাকে কথাগুলো বলে। নিখিল আর কবির সেই দিকে তাকাতে নিলেই রাফান দুজনের কলার ধরে টান দিয়ে আবারও
এদিকে ঘুরে তাতে দাঁত পিষে রাগ দেখিয়ে বলে, ওদিকে চোখ ঘুরাবি না, ওর ছায়ার দিকে তাকানো আমার পছন্দ না। রাফান শাসানো গলায় বলা কথা নিখিল আর কবির দুজনে মাথা নিচু করে দাঁড়ায় আর তাকায় না সেই দিকে। এরপর ওরা আবারও বাকি কথা শুরু করে। রাফান তারার ছায়ার দিকে নিশালো চোখে তাকিয়ে ওদেরকে সব বলতে থাকে। রাফান দেখে তারা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে চুলগুলো নেড়ে দিচ্ছে, মাঝে মাঝে শাড়ি কুচি ঠিক করে করছে। রাফানের নজরে কোনো কিছুই এড়ায় না। হঠাৎ রাফান দেখতে পায় তারা ছায়ার দিকে একটা ঝাঁপ কাঁপা কাঁপা হাত এগিয়ে যাচ্ছে, তার বুকের বাঁক স্পর্শ করতে চাইছে ছায়ার উপর দিয়ে। সাথে সাথে রাফানের কুচকানো চোখ শিথিল হয়, ঠোঁট দুটো ফাঁকার সৃষ্টি হয় রাফানের। তারার ছায়ার দিকে আঙুল তুলে স্থির চোখে ঘাড় বাঁকিয়ে স্বাভাবিক গলায় বলে, ওর কলিজাটা আমার কবির। নিখিল, ওর কলিজাটা আমার আমার খুব পছন্দ হয়েছে ওর কলিজাটা। হুট করে রাফানের মুখে এমন কথা শুনে দুজনেই অবাক হয়ে সেই দিকে তাকায়, দেখে সেই নোংরা হাতের ছায়াটা। দুজনেই সেটা দেখে রাগান্বিত হয়ে যায়। রাফান তারার ছায়ার দিকে তাকিয়ে কেমন ব্যাকুল কণ্ঠে ডাক দেয়, ফ্লাওয়ার, এদিকে এসে পড়ো। রাফানের ডাক শুনে তারা সাথে সাথে চলে আসে। তারা জানে না যে তার ছায়ার উপর কেউ নোংরা ছায়া ফেলেছে। তারা এদিকে আসতেই রাফান তারাকে পা থেকে মাথা অবধি দেখে, কি সুন্দর লাগছে তারাকে। রাফান চোখ ফেরাতে পারে না। ওদিকে নিখিল আর কবির গিয়ে সেই লোকটিকে ধরে আনে। লোকটি মাতাল নেশা করে হেলতে দুলে এসেছে আর হুঁশ না থাকা এরকম একটা কাণ্ড করে বসেছে। রাফান সেই লোকটাকে দেখে তারার হাত ধরে নিজের পাশে এনে আঙুল দিয়ে লোকটাকে ইশারা করে দেখায় তারাকে। এরপর চাঁদ দেখানোর মতো করে স্নিগ্ধ কণ্ঠে বলে, এই দেখো ফ্লাওয়ার, ওর কলিজাটা না অনেক বড়, ওটা আমার, আমি নেব ওর থেকে। রাফানের এরকম কথা তাজ্জব বনে যায়। তারা হা হয়ে রাফানের দিকে তাকিয়ে বলে, কি বলছেন কি মিস্টার ক্রিমিনাল? মরে যাবে তো। রাফান তারার কথার পাশে কোনো কথা না বলে সেই লোকটার দিকে এগিয়ে যায়। ফর্মাল পোশাকে পরা লোকটা এখনো কবির আর নিখিলের হাতের মাঝে দুলছে। রাফান লোকটার সামনে গিয়ে পৈশাচিক তবে শান্ত দৃষ্টি তাকিয়ে নিখিল আর কবিরকে বলে, লাইটস অফ নিখিল আর কবির, এটাকে নিয়ে গাড়িতে যা। দুজনেই আর কোনো শব্দ ব্যয় করে না। আলাদা করে কিছু বুঝতেও হয়নি। নিখিল একটু পাশ কেটে সরে ফোনে কাউকে কল দেয় আর সঙ্গে সঙ্গে পুরো শহরের বাতি নিভে যায়। তারা রাফানকে কি করবে ভেবে আটকে ওঠে। কবিরও এইদিকে ওই লোকটাকে নিয়ে গাড়ির ভিতরে ঢুকিয়ে দুই পা গাড়ির বাইরে রেখে লোকটাকে শুইয়ে দেয় আর নিজের ভেতরে ঢুকে লোকটার হাত শক্ত করে ধরে চেঁচিয়ে রাফানকে ডাকে, বস ডান। রাফান এক পা দুপা করে এমনভাবে আসে যেন সে নিজেও নেশা করেছে। কিন্তু এই নেশা যে মদ খেয়ে মাতাল হওয়ার নেশা নয়, এই নেশা হলো রক্ত নেশা। রাফান গাড়ির সামনে আসতে তারা ওর কাছে গিয়ে ওর হাত জোর করে অনুরোধ করে, প্লিজ এখানে কিছু করবেন না, এটা রাস্তা, এখানে কিছু করবেন না। আর লোকটা কি করেছে তার দোষ কি বলুন? রাফান তারার এসব কথা শুনেও হাসনার মতো করে তারার কোমর ধরে ওকে নিজের বুকের সাথে একদম কাছে চেনে আনে। রাফান নেশালো চোখে তারার দিকে তাকিয়ে থেকে জোরে নিখিলকে ঢাক দিয়ে পড়ে, নিখিল, গাড়ির সামনে থেকে আবার গ্লাভসটা বের কর। নিখিলও তাই করে। আর রাফান তারার চোখের দিকে নেশালো চোখে তাকে হুট করে তারার গলায় মুখ ডুবিয়ে দেয়। নিখিল আর কবির দুজনেই চোখ সরিয়ে নেয় ওদের থেকে। রাফান তারার গলায় মুখ ডুবিয়ে দিয়ে চুমু খেতে খেতে স্বরে বলে, ও তোমার ছায়াকে বাজেভাবে স্পর্শ করার স্পর্ধা দেখিয়েছে ফ্লাওয়ার। ওর কলিজাটা যে আমার চাই, তুমি বারণ করতে এলে আজ তোমায়ও মেরে দিতে পারি ফ্লাওয়ার। শুধু শুধু এই পাগলকে আর পাগল বানিও না। আমি আমার জীবনটাকে আমার মতো গোছাতে চাই, তোমার উপন্যাসের মতো শেষ করতে না। রাফানের ছোট ছোট চুমু, উষ্ণ শ্বাস আর হাসকি স্বরে বলা কথাগুলো তারার শরীরকে ভার করে দেয়। শিহরণ জাগে তারার পুরো শরীরে। রাফানও তারাকে কিছুক্ষণ আদর করে মুখ সরিয়ে নিখিলের হাত থেকে টান দিয়ে গ্লাভসটা পরে নেয়। নিখিল আর কবির আবারও স্বাভাবিক হয়। তারা লজ্জায়
ভয় সরে দাঁড়ায় সেখান থেকে। রাফান গ্লাভসটা পরে নিয়ে কবিরকে বলে, শক্ত করে ধর কবির, ওর মুখে রুমাল দে। কবির রাফানের কথা মতো পকেট থেকে রুমাল বের করে লোকটার মুখে ঢুকিয়ে দেয়। লোকটা মুখ দিয়ে শব্দ করে পা নাড়তে থাকে। এরপর রাফান নিখিলের দিকে তাকালো। নিখিল হাঁটু ভেঙে বসে পড়লো লোকটার পা চেপে ধরে। আর রাফান সামনে গিয়ে বাঁকা পৈশাচিক হাসি দিয়ে বলে, রাফান কথাগুলো বলেই লোকটার পেটে হাত ঝুঁকিয়ে দিয়ে কলিজাটা বের করে আনে। রক্তের ছিটা তিনজনকে ভিজিয়ে দেয়। রাফান লোকটার পেটের ভেতর হাত ঝুঁকিয়ে কলিজাটা মোচড় দিয়ে লোকটা গলাকাটা গরুর মতন মুখ দিয়ে গড়গড় শব্দ করে। রাফান নিজের চেহারায় সেই পৈশাচিক হাসি বজায় রেখে আরো জোরে মোচড় দিয়ে কলিজা ছিঁড়ে বলে, আজ যেই ভুলটা করলি তার দাম তোর কলিজা। আমার বউয়ের ছায়ার দিকেই কারো তাকানোর অনুমতি নেই, আর তুই সেটা ছুঁয়ে দিলি? এত সহজ? কলিজা ছেঁড়া ব্যথা কেমন জানিস? এখন জেনে নে। আমার কলিজায় হাত দিয়েছিস তুই, এর চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছে আমার। এর চেয়েও কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা হচ্ছে, বুঝিস? আমার হৃদয়, আমার কলিজা সবকিছুকে কেমন অচল মনে হচ্ছে। মনে হচ্ছে সবটাই কেউ ছিঁড়ে খুঁড়ে নিল। এবার তোর পালা, তোর কলিজা এবার আমার। হিংস্র জানোয়ারের মতো রাফান শেষের কথাগুলো বলে লোকটার পেটে ক্ষত বিক্ষত করে সেই কলিজা হাতে নিয়ে ঝরে ঝরে অট্টহাসিতে ফেটে পড়লো। তারা রাফানের হাতের দিকে তাকে চোখ বড় বড় করে চেয়ে আছে। চাঁদের ম্লান আলোয় দেখা যাচ্ছে রাফানের হাতে সেই ছেঁড়া কলিজাটা। রাফানের মুখে, গলায়, ঘাড়ে ফোঁটা ফোঁটা, হাতটাও রক্তে পরিপূর্ণ। হাতে ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য যে কতটা মর্মান্তিক, যে কতটা নিষ্ঠুর, সেটা চোখে না দেখলে বোঝা যেত না। আর এরকম একটা নিষ্ঠুর কাজ রাফান করেও এমন অট্টহাসিতে তারাকে ভেতর থেকে আরো প্রভাবিত করে দিল। তারার ভেতরের মনুষ্যত্বটাও রাফানের প্রভাবে ধীরে ধীরে লাঘব হতে শুরু করলো। না জানি সামনের দিনগুলোতে এই দুইজন কি করে কাটায়, ধ্বংস খেলে কি পার হবে এ জীবন। তারার উপন্যাসের মতোই কি রক্তিম হবে এই বাস্তব অধ্যায়। ওয়াশরুমের দরজা খুলে কৃত্রিম ঝর্ণা ছাড়ে রাফান। গোসল করার জন্য ঝর্ণার পানি পড়ার আওয়াজে ঘরে তারার কানেও আসছে। তবে ছপাছপ বৃষ্টির মতো পানির আওয়াজ কানে এলেও তারার সেই দিকে খেয়াল নেই। রাফানের বিছানায় মাথার দিকটায় হেলান দিয়ে হাঁটু গুটিয়ে কোনো রকম বসে আছে তারা। পরনে এখনো সেই লাল খয়েরি শাড়িটা। চক্ষু স্থির হয়ে ডুবে আছে যেন কোনো চিন্তার সাগরে। গোসল ছেড়ে বেরিয়ে আসে রাফান। একটা সাদা তাওয়ালে কোমরে পেঁচিয়ে তারার দিকে একবার চোখে তাকিয়ে সোজা ড্রেসিং রুমে চলে যায়। সেখান থেকে সেই পুরনো বদ অভ্যাসের মতো শুধু কালো একটা প্যান্ট পরে বের হয়। কিন্তু বের হয়ে তারাকে এখানে এখনো একইভাবে বসে থাকতে দেখে রাফানি খুবই বিরক্ত লাগে। কপাল কুঁচকে রাফান তারার পায়ের কাছে বসে আদেশে শুরু বলল, যাও গিয়ে ব্ল্যাক কফি নিয়ে এসো। তারার কানে রাফানের কথা যায় না। সে ওই একইভাবে সোজা স্থির চোখে তাকিয়ে আছে সামনের দিকে। এমনকি রাফান যে তারার কাছে এসে বসেছে সেটাও টের পায়নি। একবার গিয়ে রাফান তারাকে জোরে সরে একটাই ধমক দেয়। কি হলো ফ্লাওয়ার? জানো না আমি এক কথা দুইবার বলি না? এবার রাফানের ধমক খেয়ে হুড়মুড়িয়ে সোজা হয়ে তারা রাফানের দিকে ভেবাচেকা খাওয়া চোখে তাকিয়ে থেকে কিছুটা তুতলে যায়। আপনি কখন এলেন? ও, কফি তাই না? এনে দিচ্ছি এখনই বাড়িয়ে। বলে হুড়মুড় করে তারা বিছানা থেকে নেমে শাড়িটা সামনে নিয়ে চলে যায় কফি বানাতে। তারা চলে যাওয়ার পর রাফানের ঠোঁটে ফুটে ওঠে রহস্যময় সেই হাসে। বাঁকা হেসে রাফান চেয়ে দেখে তারা যাওয়ার পানে। রাফানের চোখে চাহনি তীক্ষ্ণ তবুও ঝঞ্ঝা। কিছুক্ষণ পর তারা আসে কফি হাতে। সেটা এনে কেমন অন্যমনস্ক হয়ে রাফানের হাতে দেয়। রাফান কফির মগ কাপটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে কপাল কুঁচকে তাকায় তারার দিকে। তারা অন্যমনস্ক, এতটা অন্যমনস্ক হয়ে আছে যে ব্ল্যাক কফির জায়গায় কোল্ড কফি বানিয়ে নিয়ে এসেছে। তবে এবার রাফান আর বকাবকি করে না, উল্টো রাফানের চোখে মুখে দুষ্টু একটা ভাব ফুটে ওঠে। রাফান হাতে থাকা কফির কাপটা অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকা তারার পেটের হঠাৎ করে এরকম ঠান্ডা স্পর্শ পেয়ে তারা আচমকা ভিমরি খেয়ে দুকদম পিছিয়ে নিয়ে যেতে নেয়। কিন্তু শক্ত হাতে টানে বাধা পড়ে
দুবাহুর মাঝে তারাকে একদম নিজের দুই হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাফান তারার পেঁচি মুখ জুবিয়ে দেয়। সেখানে নিজের উষ্ণ শ্বাস ফেলে, ঠোঁটের উন্মাদনায় তারাকে উন্মাদ করে দিয়ে হাসকিস্বরই বলে, আমি যে ইগনোর পছন্দ করি না সেটা তো আগে থেকেই জানো ফ্লাওয়ার। তাহলে আমি থাকা সত্ত্বেও কেন তোমার ধ্যান অন্যদিকে? এখন যদি আমি শাস্তি দেই, যদি সম্পূর্ণ উষ্ণ করে দেই তোমায়। রাফানের কথাগুলো তারার কানে গেল ঠিকই, কিন্তু রাফান হুট করে তারার পেটে এরকম চুমুক হতে তারা চাইলেও মুখ দিয়ে কিছু কথা বলতে পারছে না। চোখ খিচে বন্ধ করে রাফানের উন্মুক্ত পিচ ঘাড় গলা খামচে ধরেছে শুধু। আর ওর নখ কিছুটা বড় হওয়ায় রাফানের পিঠে তারা নখের চিহ্ন বসে যাচ্ছে। ছুলে যাওয়া কোথাও কোথাও তারার থেকে এরকম খামচির আঘাত পেয়েও রাফান থামে না, উল্টো আরও উন্মাদ হয়ে তারাকে নিজের আরও কাছে এনে সম্পূর্ণ বিলিয়ে দেয় নিজেকে তারার মেদিন পেঁচে। আর হাসকি স্বরে বলে, তোমার খামচিগুলো আজকে মিঠে লাগছে, ঠিক তোমার পেটের মতোই ফ্লাওয়ার, ফুলের মতোই মধু জড়ানো তুমি। আর আমি রাফান ইব্রাহিম মৃধা, সেই ফুলের একমাত্র মৌমাছি। তোমার সবটুকু মধু আমার ফ্লাওয়ার, আমার গড়া মৌচাক তুমি। ইহ জাস্ট লাভ ইট, আই জাস্ট লাভ ইট। শেষের কথাটা রাফান এমনভাবেই নিঃশ্বাস জড়িয়ে বলল যে তারার ইচ্ছে করলো পানি হয়ে গড়িয়ে পড়তে। তারপরেও নিজের অবস্থা বুঝে তারা রাফানকে আটকানোর চেষ্টা করে। শ্বাস আটকানো গলায় বলল, মিস্টার ক্রিমিনাল, মিস্টার ক্রিমিনাল, ছাড়ুন। আপনি আবার ভুলে গেছেন আমি সুস্থ নই। ব্যাস হয়ে গেল। রাফানের মুডের আবার 12টাই বেজে গেল। ধপ করে তারাকে খাটে ফেলেই বেলকনিতে চলে গেল সে। তারা বোকা বোকা চোখে বিছানায় পড়ে ভাবলো ওর কি দোষ, ও কি এখন ইচ্ছে করে করেছে নাকি? এদিকে রাফান বেলকনিতে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। বাইরে খোলা ঠান্ডা হাওয়ায় ভেতরে শুষে নিচ্ছে। রাগে যাচ্ছে ধত পিষে বিড়বিড় করে বলছে, বিড়বিড় করে কথাগুলো বলে বেলকনির মোটা মোটা কংক্রিটের গ্রিল হাত দিয়ে ঘুষি দিল। এরপর আবারও রাগে গজগজ করতে করতে ঘরে এসে ওয়াইনের সেলফ থেকে একটা ওয়াইনের বোতল, একটা গ্লাস, লাইটার আর সিগারেট নিল। রাফানকে এসব নিতে দেখে তারা বিছানায় হাত পা গুটিয়ে বসা থেকে উঠে গেল। রাফান জিনিসগুলো নিয়েই সোফায় বসতেই তারা তেড়ে এসে কপট রাগ দেখিয়ে বলল, এসব খাবেন না মিস্টার ক্রিমিনাল, এসব খাওয়া আমার পছন্দ নয়। রাফান তারার কথা জঞ্চকে আর ভাব নিয়ে গ্লাসে ওয়াইন ঠেলে তাতে ছোট চুমুক দিয়ে বলল, হু কেয়ার্স? রাফানের কথায় তারা আর চোয়াল ঝুলিয়ে শাড়ির আঁচল কোমরে গুজল। ততক্ষণে রাফান সিগারেটে আগুন ধরিয়ে ঠোঁটে ফেলেছে। তারা কোমর বেঁধে তৈরি হয়ে রাফানের পাশে আসন করে বসে জেদ দেখিয়ে ধরে বলল, খান খান, আমার কি? আপনি কি খান কি না খান তাতে আমার কি, আমিও খাবো এখন আপনার সঙ্গে এগুলো। তারার মুখে সেই উপন্যাসের মতো গালি শুনে রাফান হাত চোখে তাকালো। এরপর বুঝলো এটা ভুল করেই বলা, কিন্তু এদিকে তারার কাণ্ড সামলাইকে রাফানের হাত থেকে ওয়াইনের গ্লাস নেওয়ার জন্য হুড়ুহুড়ি শুরু করে দিয়েছে সে। আর রাফান বিরক্ত ভরা চেহারায় তারার হাত আটকে রেখেছে। কিন্তু তারা হঠাৎ করেই রাফানের ঠোঁট থেকে সিগারেট টান দিয়ে মুখে নিয়ে শ্বাস নেয়। আর তারা সাথে সাথে ওয়াইনের গ্লাসটাও নিয়ে একটা বড় সড়ো চুমুক দেয়। তারার এই আচমকা কাণ্ডে রাফানও চোখ বড় বড় করে তাকায়। ওয়াইন আর সিগারেট একটানি তারা কাটতে শুরু করে। রাফান ওয়াইনের গ্লাস, সিগারেট সবকিছু রেখে তারাকে ধরে। কাশতে কাশতে তারা এক পর্যায়ে রাফানের উপরে বমি করে দেয়। এতে রাফান আরো উতলা হয়ে বলে, কি করলে এটা ফ্লাওয়ার? তোর অভ্যেস আছে এসবের? এখন আমি কি করবো আল্লাহ? এই ফ্লাওয়ার বেশি খারাপ লাগছে জানো? এই জানো? তারা শরীর নেতিয়ে পড়ে রাফানের ওপর, তবে জ্ঞান হারায় না। একটু অস্থির হয়ে যাওয়ার কারণে শুধু নিজেকে শান্ত করতে চায়। নিজের জন্য রাফানের এইরকম অস্থিরতা দেখে বাঁকা হাসে তারা। সে যে তার নিজেকে বলি দেওয়াতে সফল হয়েছে সেটার কথা ভেবে আনন্দিত হয়, কিন্তু মুখে তা প্রকাশ না করে অন্য কথা বলে আসল কাজটা করিয়ে নেয়। ভালো নেই আমি, আগে বলুন। আর এসব ছাইপাশ গিলবেন না, এসব খাবেন না, সিগারেট খেতে পারেন তবে সপ্তাহে মাসে একটা, কিন্তু
ড্রিঙ্কস করার পারমিশন দিচ্ছি না। তারার কথা রাফানও ওর হাত ধরে হৃদয়ের ব্যাকুলতা থেকে বুকের গভীর থেকে বলে, করবো না ফ্লাওয়ার, করবো না। যা তোমাকে এভাবে যন্ত্রণা দেয় তা আমার চাই না, চাই না ফ্লাওয়ার। কথাগুলো বলে রাফান তারাকে নিজের বুকের গভীরে আগলে রাখে, জোরে জাপটে ধরে একদম মিশিয়ে ফেলে নিজের সঙ্গে। তারা বুঝতে পারে রাফানের পুরো শরীর কাঁপছে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে লাফাচ্ছে। এই সুযোগে তারা নিজেকে আরো মিশিয়ে ফেলে, রাফানকে জড়িয়ে ধরে, আর রাফান তারাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ওয়াশ করাতে। হাত মুখ ধুতে হবে ফ্লাওয়ার, এসো। ওয়াশরুমে গিয়ে নিয়ে তারাকে বাথটবে শুইয়ে দিয়ে সুন্দর মতো শাওয়ার দিয়ে ধুইয়ে দেয়, অথচ নিজের গায়ে যে কত নোংরা লেগে আছে তার দিকে বিন্দু পরিমাণ যায় আসে না রাফানের। এই জন্যই তো তারা বুঝতে পারে না এই মানুষটাকে। মনে মনে রাফানের দিকে মুগ্ধতার সঙ্গে তাকে তারা ভাবে, এই লোকটা এমন কেন আল্লাহ, এত রহস্যময়। তারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাফান ও তারার দিকে তাকায়, চোখাচোখি হয় দুজনের। রাফান তারার দিকে তাকাতেই তারা কপাল কুঁচকে রাফানের চেহারার দিকে ঝুঁকে যায়, ডান হাতটা তার রাফানের চেহারার সামনে ধরে শুধু চোখটা ভালো মতো দেখে। তারাকে দেখে মনে হচ্ছে কিছু নিয়ে গবেষণা করছে রাফানের উপর। রাফান বিরক্ত হয়ে তারার হাত নিজের মুখের সামনে থেকে সরিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি হলো? আপনার চোখ অস্বাভাবিক কালো, একদম কুচকুচে কালো যাকে বলে, আবার সারাক্ষণ কপালটা কুচকে রাখেন। এজন্যই তো সবাই ভয় পায় আপনাকে। তারা বাথটবে বসে স্লাইড করে আরেকটু এগিয়ে এসে রাফানের চোখের দিকে সূক্ষ্ম নজর ফেলে বলে। রাফান তারার দিকে এবার আর চোখে চোখ গরম করে দেখিয়ে শাওয়ারটা হাতে নেয়, কোনো কথা না বলে নিজের কাজটুকু করে শুধু। মৃধা ম্যানশন, সকাল 9টা। বাড়ির কাজের লোকেরাই সকালের নাস্তাটা বানায়, বাকিরা উঠতে উঠতে 8টা বাজিয়ে ফেলে। তাই বাড়ির মহিলারা আর সকালে নাস্তা বানায় না, কিন্তু আজকে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। কাজের লোকেরা মিলে নাস্তা তৈরি করলেও রাবেয়া বেগম রাফানের জন্য আলাদাভাবে নিজের হাতে রান্না করছেন। বাকিরা অন্ধকার চেহারা নিয়ে মন খারাপ করে বসে আছে সোফায়, ডাইনিং টেবিলে। সবার চেহারাতে যেন তারার ব্যাপারটা নিয়ে ঘন ছায়া পড়েছে। রিয়াজ, ইমরান, রাত, ইমরান, রফিকুল, আরমান সবাই সোফায় বসে সকালের চা খাচ্ছেন। রফিকুল আরমান নিজের 2 ছেলেকে বোঝানোর জন্য বলছেন, বাবার এতগুলো কথাতেও রিয়াজ, ইমরান শব্দটি ছাড়া আর কিছু উচ্চারণ করে না। রাত, ইমরানও নিজের চোখ ঘুরিয়ে অন্যদিকে মুখ নেন। শোভা মীর তখন এসে সবার মাঝে ফোরন কাচেন। বাবা, আপনি যা বললেন ঠিক, কিন্তু এই মেয়েকে যে রাফান সব শেয়ার দিয়ে দিল, এই নিয়ে কি বলবেন? এখন ওর কাছে আর কি আছে? রাফানের নিজের বলতে তো কিছুই নেই। এই শেয়ারটুকু যা ছিল তাও এক পরের মেয়েকে দিয়ে দিল। এই জন্যই আমি বারবার রিমার সঙ্গে রাফানের বিয়ের কথা বলতাম, তাহলে সব ঘরেই থাকতো। কি নিয়ে কথা হচ্ছে আন্টি? আমার দাদাইকে কান পড়া দিচ্ছ? তুমি আর বদলালে না, রাফান ইব্রাহিম মৃধাকেও চিনলে না। রসিকতা তুলে হেসে রাফান কথাগুলো বলে তারার হাত ধরে সিঁড়ি দিয়ে নামলো। সামনে সবার এসে তারাকে কিছুটা সামনে এগিয়ে দিয়ে বলল, সবাই ওর দিকে একটু দেখো, রিমাকে আর ওকে ভালো করে দেখে আমায় বলো, রাফান ইব্রাহিমের পছন্দ কি খারাপ না ভালো? সবাই নীল শাড়ি পরা তারার দিকে তাকালো। চেহারা, গায়ের রং, শরীর গঠন, চাল চলনি বলেন কোনোটাই আর 5টা সাধারণ মেয়ের মতো না। তারা হাঁটা চলা, কথা বলার ধরন, ভঙ্গিমা সবকিছুই আভিজাত্য প্রকাশ পায়। খুব বড়লোক পরিবারের মেয়ে না হলেও তারার চলাফেরার আভিজাত্যের কোনো খামতি নেই। শুধু দামি পোশাক পরলেই যে মানুষকে ভালো দেখায় তা কিন্তু নয়। সাধারণত পোশাকেও মানুষকে অত্যন্ত ভদ্র ও বিচক্ষণ লাগতে পারে। এইসব কিছুই তারার মধ্যে আছে। সবাই ঠিক ছিল, কিন্তু রিমার কথা তুলে বলায় শোভা মীর প্রচণ্ড রেগে গিয়ে গলা তুলেন রাফানের উপর। কি বললে? তুমি কি বলতে চাও? রাফান, আমার মেয়ে তোমার এই বর্ষে কম, এটাই বলতে চাইলে তুমি? রাফান শোভা মীরের কথা বিদ্রুপের হাসি দিয়ে বলল, এটা বলতে চাইবো কেন আন্টি? তাহলে কি বলতে চেয়েছো?
আবারও ধমকে উঠেন শোভা মীর। এবার রাফান আবারও আগের মতোই হাসি দিয়ে বলে, আহা, বলতে চাইবো কেন? রাফান ইব্রাহিমের কিছু বলতে চাওয়া লাগে নাকি? আমি বলেছি মানে সেটাই। হ্যাঁ, তোমার মেয়ে রিমা আমার বউয়ের নখের যোগ্য না, এটা বলতে চাইনি, আমি এটাই বলেছি।